যে গোল তখন ঘুণাক করেও বুঝতে পারিনি যে দিভাই আমার কতটা পরিচিত। আমার কতখানি ছিল সেটা আমি জানি, এবং সেটা আমি বলে দেওয়ার পর আর আমি এটা নিয়ে চর্চা করতে চাই না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। তোমাদের সামনে এলাম। দিন তো অনেক আগেই শুরু হয় যেমন, তো আজকে হচ্ছে 10 মে শুক্রবার, আর এখন বাজে 9:51। চা এতক্ষণে খাচ্ছি, তার কারণ হচ্ছে মিস্টার চ্যাটার্জি যেহেতু আজকে স্কুল করলো, উনি খাওয়া দাওয়া করে স্কুলে বেরোলেন, মানে নিশ্চিন্ত হয়ে এবার আমরা নিজেদের মতন এবার চা খাবো, বুঝতে পারবো। তো এতদিন পর স্কুল গেলেন, সেটা তো যাই হোক, সেটা ভালো। মানে এবার যদি স্কুল রেগুলার এখন হয় তাহলে ভালো হয় একদিকে, তার কারণ তাহলে ওনারও একটু ইয়ে থাকবে। এইভাবে বাড়িতে সারাদিন শুয়ে ঘুমিয়ে এরকম করে কাটানোর থেকে স্কুলে 5 জনের সঙ্গে, ছাত্রদের সঙ্গে ইন্টারাকশান, ক্লাস নেওয়া, আস্তে আস্তে বিষয়গুলো ভালো ইয়ে হবে। তো এটাই। আর একটা জিনিস আজকে আমার ভীষণ মানে ভালো লেগেছে, আনন্দ দিয়ে পেয়েছি, সেটা হচ্ছে তখনও আমি মানে উঠিনি, যেহেতু একটু কালকে মেডিসিন অনেক দিন পর নিয়েছি। এই জন্য সকালে একটা ফোন এলো আমার, অনেক দিন থেকে এখানে বলছিল একজন দিভাই, তো রাধা দিভাই আমাকে বলছিল বহরমপুরে কোথায় বাড়ি, বারবার জিজ্ঞেস করছিল, ফোন নাম্বার চেয়েছিল, তো দিয়েছিলাম। তখন আমি মানে পৃথিবী যে গোল তখন ঘুণাক করেও বুঝতে পারিনি যে দিভাই আমার কতটা পরিচিত। কারণ আমি যেই নামে জানতাম বা যেই নাম টাইটেল ছিল সে তার বিয়ের আগে, আর বিয়ের পরের মানে তার ভালো নামটা হয়তো জানতাম না, ডাকনাম জানতাম। তো পুরোটাই, এবং যখন আমি কোথায় থাকি এবং ওনার একই জায়গায় বাপের বাড়ি ছিল সেইটা বলাতে, মানে যখন আমি ক্লাস 8 বোধহয় 7-8, সেই সময় দিভাইয়ের সঙ্গে স্কুলে খুবই ভালো সম্পর্ক ছিল, গল্প হতো। তো আমাকে যদিও উনি চিনতে পারেনি, চেনার কথাও নয়, তার কারণ আমি একদম ছিলাম টিকটিকি, আর এখন হয়ে গেছি মোটা। আমাকে যারা না দেখেছে মাঝখানে এত বছর পর যারা দেখবে, কেউ চিনতে পারবে না, কারণ আমার ওই চেহারার সঙ্গে এই চেহারা কোনোই মিল নেই। তো যাই হোক, সব থেকে বেশি অবাক হয়ে বললেন আমার হাজব্যান্ডরা, তো যমজ ভাই, তাদের নাম ধরে বললেন দিভাই যে এদের মধ্যে কে? তো আমি বললাম ওর যেটা ডাকনাম, যেই নামে ওরা পরিচিত। মানে উনিও দিভাই খুব অবাক হয়ে গেল যে যেমন দেখেছিল ছোটোবেলায় আর এই চেহারার আমূল পরিবর্তন, স্বাভাবিক, যা অসুখ বিসুখ সব কিছু মিলিয়ে। তো যাই হোক, ভীষণই ভালো লাগলো আজকের দিনটা। মানে এরকম এত বছর পর যে পরিচিত মানুষ, যিনি আমাকে আগেও বলছেন যে আমি কোথায় থাকি, ফোন নাম্বার চাইছেন, কথা বলতে চান আমার সঙ্গে, কিন্তু সেই মানুষটা যে আমার এত চেনা এবং এত বছর পর এইভাবে তার সঙ্গে হবে, এগুলো সবই বোধহয় ঈশ্বর নির্ধারিত, তা না হলে এগুলো হয় না। তো খুবই ভালো লাগলো, মানে মনটা বললাম না, ভীষণ ভালো লাগলো। এমনিতেই তোমরা যারা ফোন করো, ফোন পেলে কথা বললে আমার এমনিতেই ভীষণ ভালো লাগে। তার উপর যখন চেনা মানুষ বেরিয়ে যায় এরকম, এর আগে একদিন দিদির সঙ্গে হয়েছে, সেই দিদি এখানেই আছে, কিন্তু বহু বছর কোনো যোগাযোগ ছিল না, এবং ওইভাবে হঠাৎ করে যোগাযোগ, ওইভাবে ফোন। তো খুব ভালো, মানে আমার মানে একটু বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ, কতটা ভালো লাগা তৈরি মানে হয়েছে। তো চলো যাই, জল খাই, চা খাই, খেয়ে শুরু করি, তারপর সারাদিন তো তোমাদের সঙ্গে একটু একটু আসবো, আর একটু একটু বকর বকর মনের কথা, প্রাণের কথা বলবো। এই চলো, তোমাদের সবার নিশ্চয়ই হয়ে গেছে, এত বেলায় কেউ চা খাও না, খেলেও অনেকে হয়তো যারা চা খেতে ভালোবাসা হয়তো সেকেন্ড রাউন্ড চলছে এরকম। আমার ফার্স্ট রাউন্ডটাই করি, আমি তো আর এখন দুবারই খাই, সকাল আর সন্ধ্যে। চাটা খেয়ে নিই, ততক্ষণ আমার সমস্ত পুরনো নতুন সব প্রাণের বন্ধু, দিদি, বোন, ছেলে মেয়ে, ভাই, সবাইকে নিয়ে আজকের দিনটা শুরু করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, তোমাদের দিনও খুব 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 ভালো কাটুক। চলো সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজলো 7:13, আমি এলাম যথারীতি চা খেতে। মনে হলো একটু চা খেতে এসে, চা আর মুড়ি, সেটা খেতে এসে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলি, কারণ সেই সকালের পর আজকে আর তোমাদের সামনে আসা হয়নি। একটা কথা বলি, কারণ রিপ্লাই আর মানে সবসময় দেওয়া হয়ে উঠছে না। আমি চেষ্টা করতাম আগে দিতে, কিন্তু কদিন থেকে সেটা পসিবল হচ্ছে না, মানে সঙ্গে সঙ্গেই দেওয়া। হয়তো সেগুলো দেখে পরে হয়তো কিছু কিছু করে দিই। তো একজন পার্টিকুলারলি একটা কোশ্চেন আমাকে অনেক দিন থেকে কমেন্ট করছে, তার রিপ্লাই আমি দিয়েছি, কিন্তু তারপরেও সে ক্রমাগত করেই যাচ্ছে। অনেকবার করেছে এবং আমি তাকে অনেকবার রিপ্লাই দিয়েছি। তো মামামের বিষয় বারবার একটা জিনিস আমি তাকে কিন্তু রিপ্লাই দিয়েছি এবং বলেছি যে এই বিষয়টা আমার কাছে খুব কষ্টের জায়গা একটা। মাম্মাম আমার কতখানি ছিল সেটা আমি জানি, এবং সেটা আমি
বলে দেওয়ার পর আর আমি এটা নিয়ে চর্চা করতে চাই না। তার কারণ যে বাচ্চাটাকে আমি প্রচণ্ড মানে কি আমি সেটা তো এখানে এইভাবে বলে বোঝাতে পারবো না। তাকে দিতে হয়েছে আমার পারিবারিক কারণে, আমার শারীরিক কারণে ডাক্তারের বারণ ছিল, তারপরেও কিন্তু আমি মাম্মাকে রেখেছিলাম পারিবারিক কারণে। এবং যেহেতু আমাকে ওভাবে চলে যেতে হলো এবং অনির্দিষ্টকাল ব্যাঙ্গালোরে থাকার কথা ছিল, তো সেই কারণে আর তারপরে এসেও নেওয়া সম্ভব নয়, এটা ছিল না। কারণ যাকে দিয়ে গেছিলাম তাকে একবারই দিয়েছিলাম। আর বাড়িতে যেহেতু মিস্টার চ্যাটার্জি একদমই চাইছিলেন না এবং একদমই উনি পছন্দ করছিলেন না, এবার সেই ক্ষেত্রে মাম্মামকে বেঁধে রাখা কখনোই সম্ভব নয়, এটা কখনোই হয় না। ও বাচ্চা, ও খেলাধুলো করবে, ও গায়ের উপর ঝাঁপিয়ে পড়ছিল, সেটা মিস্টার চ্যাটার্জি কেন করছিলেন তোমরা জানোই, সেটা উনি যা পছন্দ করছিলেন না। এবার জোর করে অশান্তি করে করাটা সম্ভবপর নয় আমার পক্ষে। তো বারবার উত্তর দেবার পরেও যখন বারবার কন্টিনিউয়াসলি এই কথা বলে যায় যে মন থেকে মুছে ফেলে দিয়েছো অনেক কথা, এই যে কমেন্টটা করেছো, আমি নামটা বললাম না, কমেন্টটা তুমি নিজেই বুঝতেই পারবে। তোমাকে আমি রিপ্লাই কিন্তু প্রত্যেকবার দিয়েছি এবং বলেছি আমার প্রতিনিয়ত রক্তক্ষরণ চলে, প্রতিদিন প্রত্যেকটা রাতে আমি মিস করি যখন আমি আর মাম্মাম একসঙ্গে থাকতাম, একসঙ্গে করতাম। আমি এটাকে আমার নিজের মধ্যেই রাখতে চাই কষ্টটাকে, এটা নিয়ে আমি বারবার বলতে চাই না। আমি এই বাচ্চাদের বিভিন্ন চ্যানেল যে রয়েছে সেগুলো ভীষণ দেখতাম আগে, কিন্তু এখন দেখছি না তা না, কিন্তু দেখতে গেলে আমি সেভাবে দেখতে পাচ্ছি না। কারণ আমার সঙ্গে সঙ্গে আমার ভেতরে কষ্টটা হয় যে আমার মাম্মাম নেই, আজকে আমার ঘরে আমার কোনো বাচ্চা নেই। এটা যে একজন যে মা এই বাচ্চাদের ভালোবাসে তার কাছে যে কতটা বেদনাদায়ক, সেটা হয়তো যে বারবার বলছো সে বুঝতে পারছো না। বারবার বলছো, বারবার এটা নিয়ে খোঁচানো মানে আমাকে কষ্ট দেওয়া। কারণ আমি আমার কষ্টটা আমি বয়ে চলেছি রোজ আমি আমার কষ্টটা কিন্তু বয়ে চলেছি, কিন্তু আমার কিছু করার নেই এক্ষেত্রে। আর কাউকে একবার দিয়ে দেবার পরে কেউ দেবে না ফেরত, কেউ কখনো ফেরত দেবে না। আর এটা তো একটা জিনিস বুঝতে হবে যে এটা কখনো আমি কোনো বাচ্চাকে আমার কোনো সেল করিনি, কারণ ওরা বড় হয়ে গেছিলো। আর বড় বাচ্চা সেল করবার বা আমার সেল করবার কোনো মানসিকতাই ছিল না। তো যারা এমনি পেয়েছে এত দামি বাচ্চা, তারা যে কখনো দেবে না এটা জানার কথাই। আর হ্যাঁ, তখন আমি যে নামটা বলেছিলাম, যে ড্রাইভারের নাম, সে কিন্তু নেয়নি, কিন্তু তোমাদের সবার বোঝার সুবিধার জন্য তার নামটা নিয়েছিলাম। কারণ তার মারফতে যারা নিয়েছিলেন তার মারফতে তার চেনা কিন্তু তার কেউ নয়, সে যেখানে থাকে তাদের বাড়িও সেখানে, তাদের ভালো ফ্যামিলি কন্ডিশন বা বাড়িতে অনেক মানুষজন আছে, তারা ভীষণ ভালোবাসে অনেক কিছু, অনেক তারা প্রচুর তাদের পাখি রয়েছে, বাই রয়েছে, তারা তাদের ভালোবাসে। সেই জন্য তাদেরকে দেখে কথা বলে তারপরেই আমি দিয়েছিলাম এবং সেখানে ও খুবই ভালো আছে, সেটা আমি দেখেছি। হ্যাঁ, যেহেতু এখন যার মারফতে হয়েছিল সেই যেহেতু আমার এখানে নেই, তো সেহেতু এখন যোগাযোগ করার সম্ভবপর নয়। কিন্তু তারা জেনুইন ভদ্রলোক, আমি তার আগেও তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। তো তারা সেভাবে কেউ যখন ভালোবেসে নেয় তখন, আর তার কাছে তো নয়। তো এখন দেখো বিষয়টা হচ্ছে এটাই, যেটা আমি বারবার রিপ্লাই করার পরেও তুমি কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে বলেই যাচ্ছ। এটা আমার একটা কিন্তু কষ্টের জায়গা, অবশ্যই ডেফিনেটলি আমার ভীষণ কষ্টের জায়গা। আমি সেই জন্য আর নিয়ে আলোচনা করতে চাই না। আমি পুরনো ভিডিওসগুলো দেখতে সেগুলোও আমি দেখতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হয়। এটা কষ্টের জায়গা এবং এটা যখন ডিসিশন নিয়ে নিয়েছি যে আর ইন ফিউচার আমি আর কখনো কোনো বাচ্চা নেব না, কারণ আমার শারীরিক কারণে, পারিবারিক কারণে আর সেটা পসিবল নয়। তো আমার মনে হয় এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। প্লিজ আর এই নিয়ে বারবার করে কমেন্ট করে আমাকে আর বিব্রত করো না, কারণ এটা আমার কষ্টের জায়গা। তো আশা করব আমি ক্লিয়ার করতে পারলাম, আশা করব এইটা নিয়ে অন্তত আর ফিউচারে কেউ মানে বলবে না। যে বারবার বলছো তাকে আমি রিপ্লাই দেবার পরও কিন্তু কন্টিনিউয়াসলি বলে চলেছি। তো ঠিক আছে, চলো পরে আবার আসি। আবার এলাম বন্ধুরা একটু বকর করতে। কিছু ক্ষেত্রে কিছু মানে না বললে উপায় থাকে না বলে বলতে হয়, কারণ বারবার অ্যান্সার দেবার পরেও যেখানে একই জিনিস টানা হয় সেই জন্যই বলতে হয়। তো যাই হোক, সেটা বাদ দাও। কেউ একজন, আমি ওই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা কালকে বলেছিলাম যেরকম ফেস করেছি, তাই জন্য তো আমার গত বছর আমার মানে এর মধ্যে দিয়ে আমি
গেছি গত বছরটা প্রচণ্ডই খারাপ একটা প্রভাব ছিল, যেটার রেশ এবছরেও কিছুটা ছিল, এবং এখনও আছে কিনা সেটা আমি শিওর নই, বা ইন ফিউচার আবার ওরকম সম্মুখীন হব কিনা সেটাও আমি মানে নিশ্চিতভাবে বলতে পারি না যে না হব না। তবে আমি ডিটেলসে খুব একটা বলতে চাইছি না, যে কারণ হচ্ছে আমার পুরনো ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে যে যখন আমি এগুলো নিয়ে বলেছি, ডিটেলসে যেতে চাইছি না, কারণ আমি আর কোনো পরিবার সম্পর্কে মানে মানে কাউকে নিয়েই আর আমি কোনো কথা বলতে চাইছি না, সেই জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে আমার পরিবার এফেক্টেড হয়েছিল ভীষণভাবে, এবং তার অবশ্যই তোমরা বলতে পারো যে কী প্রমাণ, তো প্রমাণ তো পাওয়া গিয়েছিল এটাই, যে অনেক বলে না যে বাড়ি খারাপ করে রাখা আছে, ঘর খারাপ করা আছে, হ্যাঁ, তো এই জিনিসগুলো তখন আমরা মানে গুরুত্ব তো দিইনি। তো গত বছর যখন আমার মেয়ে আসে, অনেকদিন প্রায় 1.5 বছর পর বাড়ি আসে, আমি ওকে আনতে গেছিলাম, মানে কলকাতায় গেছিলাম, দমদম এয়ারপোর্টে ওকে মানে আনতে গেছিলাম। তো ফিরে এসে, তার আগে মেয়ে আসছে, বুঝতেই পারছো, ঘর বাড়ি সব কিছু ঠিকঠাক ওর মতন, মানে ইয়ে সব কিছু ঠিক আছে। তো বাড়িতে পা দিয়েই না মেয়ে আমাকে প্রথমেই একটা কথা বলে যে এটা কার বাড়ি? এটা তো আমার ছোটো থেকে থাকা বাড়ি, মিন্স ফ্ল্যাট, জানো, এটা তো আমার ছোটো থেকে বড় হয়ে ওঠা যে জায়গা সেটা নয়। এ কীরকম এত এত গন্ধ, বাজে একটা গন্ধ। এবার তখন আমার 3টে বাচ্চা ছিল, তো আমি ভেবেছি, দেখো ওরা অনেক সময় টয়লেট করে ফেলতো ঘরে, স্বাভাবিক, তো যতই মুছি, যতই ফিনাইল দিয়ে মোছা হোক, যতই যা কিছু হোক, একটা স্মেল থাকে। তা আমি বললো না এটা কখনো, কারণ আমি ছোটো থেকে তো এদের দেখে নিয়ে বড়ো হয়েছি, এদের দিকে, মানে যখন যে ছিল আর কি বড়ো হয়েছি, বা আমার বন্ধুদের রয়েছে যাদের, তাদের বাড়িতেও এরকম, তারাও পটি বাহিস করে দেয় কোথায়, এটা একটা অন্য রকমের স্মেল, এটা ঠিক নয়। তারপরে ভেতরে ঘরে আসে, প্রথম তো ধাক্কা খায় ওর বাবার চেহারা দেখে। মিস্টার চ্যাটার্জি, যারা মানে নতুন যারা জানো না, মিস্টার চ্যাটার্জি না তখন কী কন্ডিশন ছিল সেটা ওই পুরনো ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। একটা মানুষ টোটালি খাওয়া বন্ধ হয়ে গেছিলো, খাওয়া বন্ধ মানে গিলতে মুখে এনশিওর, মানে ওনার কিছু তো খাওয়াতে হবে, এনশিওর 1 কাপ এনশিওর গুলে সেইটা আমি দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা, মুখে একটু চুমুক দিয়ে গিলতে আর পারতেন না, টোটালি খাওয়া বন্ধ। এক ধাক্কায় 20 কেজি ওয়েট কমে গেল, বিছানার সঙ্গে মিশে গেছিলেন, এবং মনে হতো কি কেউ বোধহয় সিরিঞ্জ দিয়ে পুরোপুরি ওনার সমস্ত কিছু মানে নিংড়ে বের করে নিলে যেরকম হয়, শুধু হাড়ের ওপর চামড়া। হঠাৎ একদিন, কোনো কিচ্ছু নেই, ডাক্তার দেখানো হচ্ছে, সমস্ত টেস্ট হচ্ছে, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কেউ যেন মানে সেই শুকিয়ে দেওয়া কেউ যেন ভেতর থেকে পুরোপুরি। তো সেইটা দেখে তো একটা ওর পক্ষে শকিং, আমার মুখে শুনছিল কিন্তু চোখের দেখা। তারপরে এই বেডরুমে এসে সমস্ত ভালো করে রাখা, বলছে এখানে এত নোংরা। আমি বলছি নোংরা কোথায়, আমি তো যথাসাধ্য যেটা পরিষ্কার করে গেছি। নোংরা মানে ওরকম নোংরা না, নেগেটিভিটিটা বোঝাতে বলছে যে দেখো, নেগেটিভ এনার্জির সঙ্গে থাকতে থাকতে তোমাদের মধ্যে নেগেটিভিটিটা এমনভাবে তোমরা কিন্তু বুঝতেই পারছো না যে তোমরা একটা নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছো। ঠিক ও এটা বলে যে এখানে শয়তানের বাস, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো শয়তানের বাস, এবং সে তোমাদেরকে এমনভাবে বশীভূত যে তোমরা বুঝতেই পারছো না যে এটা জায়গাটা ঠিক নেই। আমি বাইরের থেকে, যেহেতু আমি বাইরে থাকি, আমি যেহেতু এখানে থাকি না, বাইরে থেকে এসেই কিন্তু আমি নোটিস করেছি। তারপরে আমাকে পরবর্তী সময় আমার সামনের ঘরের বৌদি আমাকে বলেছেন যে আমি জানো তো দরজা, কোনো সময় ওনারা অনেক সময় তো দরজা খুলে রাখতেন, কোলাপসেবলটা এ করে দরজাটা খুলে যে আমরা দরজা কোনো সময় খুলতে পারতাম না, একটা খুব বাজে স্মেল আসতো তোমাদের ইয়ে থেকে, অথচ আমার প্রতিদিন ঘর মোছা হচ্ছে, যথাসাধ্য পরিষ্কার রাখা হচ্ছে, মানে, এবং সেটা না স্মেলটা না ফিনাইল বা না ওই জাতীয় কোনো কিছু, একটা মানে পচা গন্ধ, সাম কাইন্ড অফ, এটা যেটুকু আমি উদ্ধার করতে মেয়ের কথা এবং বৌদির কথায়, কোথাও একটা কিছু পোড়া চামড়া, পোড়া বা এরকম পোড়ার গন্ধ আর কি, সেই রকম একটা উৎকট। যদি মানে যখন কোনো বডি যখন দাহ হয়, এখন তো চুল্লি ধরো, যখন আগে ছিল ওই মানে, বা এখনও যেসব জায়গায় রয়েছে যে এমনি ওপেনলি যেরকম একটা স্মেল আসে, সেই রকম স্মেল। তো তারপর যাই হোক, মেয়ে আসার পর তখন তার আগে একজন মানে
ইয়ে হচ্ছিল যে কেউ একটু দেখে যদি বলতে পারেন যে কী আছে ঘরের মধ্যে ঠিকঠাক কিনা। তো যাই হোক, মেয়ে আসার পর একজনের সঙ্গে কথা হয়েছিল, তখন ওনাকে আনানো হয়। তো উনি পা দিয়েই মানে বলেন যে বাপরে, এ তো সাংঘাতিক অবস্থা, পুরো ছিটিয়ে রাখা হয়েছে। কী জিনিস ছিটিয়ে রাখা? পরে যেটা শুনলাম সেটা হচ্ছে বার্নিং ঘাটে, শ্মশানে ছাই যেটা হয়, যেখানে ডেড বডি থেকে ছাই সংগ্রহ করা হয়, সেটা দিয়ে কিছু অবভিয়াসলি সেটা করে, যেটা যারা এগুলো করা হয়েছে এবং সেটা ছেটানো হয়েছে। এবং উনি যে প্রসেসে জিনিসটা দেখলেন আর কি, সেটা হচ্ছে উনি কাগজে আমার পুরো ফ্ল্যাটের একটা নকশা করলেন, মানে প্রত্যেকটা ঘর কোথায়, এবং করে তার উপরে ওটা এক ধরনের ওনারা ওটা করেন, ওটা কিসের শেকড় জানি না, আমি সেটাই বলতে পারবো না, শুনেছিলাম তখন আর কি, আমি মনে রাখতে পারি না। কোনো একটা গাছের শেকড়, তার শেকড়ে ইয়ে করে তুলো জড়িয়ে ঘিতে চুবিয়ে সেটাকে জ্বালিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে ওই আমার ওই ফ্ল্যাটের নকশার মধ্যে, মানে দুটো বেডরুম, ড্রয়িং ডাইনিং, এই হল, রান্নাঘর, পুরোটা ওয়াশরুম, সবটা ছকার মানে ছকে নেই আর কি করা নকশা, তার ওপরে উনি ওটা ধরলেন। অদ্ভুতভাবে আমার এই বেডরুমে নকশার ওপরে, মানে ওটা অন্যগুলোতে হলো না, ওই বেডরুমের নকশার ওপরে জিনিসটা সেই জোরে জোরে ফট 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 সেই বাজি ফাটার মতন আওয়াজ হতে লাগলো, এবং ইন্ডিকেট করলো আমার ঠিক এখানে আমার ঠাকুরের আসন যে রয়েছে, পেছনে একটা বুক শেলফ কাম ঠাকুরের আসন, সব একসঙ্গে ওভাবেই করা, সেটা তার পেছন দিকে, অর্থাৎ আমি যেখানে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, আমার ঠিক অপোজিট ওয়ালের পিছন দিকটা জুড়ে ওই জিনিসটা ছেটানো রয়েছে। তো তারপরে উনি কিছু রেমেডিস দেন, সেগুলো রাখা হয়, মানে বেঁধে রাখতে হবে, যেটা বাস্তু দোষটা কাটানোর জন্য। তো সেগুলো করা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম। এবং যারা বাড়িতে আসতো কাজের সূত্রে এবং যারা করিয়েছে, তো সেগুলো আর আমি বলতে চাইছি না, কারণ মিস্টার চ্যাটার্জির ক্ষতি করার জন্য বা অবভিয়াসলি ওনার ক্ষতি হলে আমাদেরও ক্ষতি হবে, সেটা ওনারই নিকট কোনো জনের কাজ আর কি। যাই হোক, আমি আর এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। আমি আর চাইছি না। আমার পুরনো ব্লগগুলো দেখলে, যে যদি কারোর এ ব্যাপারে খুব আগ্রহ থাকে, তাহলে ওগুলো দেখলেই বুঝতে পেরে যাবে যে ওখানে পরিষ্কার করেই সবটা বলা আছে। তো এই জিনিসটা, এবং ওই সময় আমি 6 মাস কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি, ছাড়িয়ে দিয়েছিলাম। এই মানে একটা প্রচণ্ড আতঙ্কর মধ্যে দিয়ে গেছে যে আমার দরকার নেই, বাইরে থেকে যখন এরকম করানো হচ্ছে, আমি যাকেই রাখি না কেন তাকেই হাত করে আবার তাকে দিয়েও করাতে পারবে। তো 6 মাস আমি নিজেই করি, এবং শারীরিক কারণে, যেহেতু ডাক্তারের বকাবকির কারণে টাইফয়েডে বিছানাগত হয়ে গেলাম, হাই ফিভার, ডাক্তারের রাগারাগিতে, তারপরে আবার আমি বাধ্য হয়েছিলাম রাখতে। তো তারপরেও তো আবার দেখি। তো সবথেকে ভালো হচ্ছে মানে কেউ যদি না থাকে নিজের মতো, কিন্তু সেটা পসিবল হচ্ছে না আমার শারীরিক কারণে, আমাকে বাধ্য হতে হচ্ছে রাখতে। কিন্তু ওই যে আবারও বললাম, হোল টাইমার হচ্ছে সব ব্যাপারে প্রত্যেকটি বিষয় ইন্টারফেয়ার করে। আমার বাড়িতে কেউ এলে তার সঙ্গে আমার কথা বলার স্বাধীনতা নেই। আমি তোমাদের সঙ্গে কথা বললে সে ক্যামেরার পেছনে এসে হয় চালিয়ে যাবে, নয় কমেন্ট করবেই, কমেন্ট পাস করবেই। তো যাই হোক, এই ব্যাপারে ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা মানে এতটাই হয়েছিল যে মেয়েকে করারও চেষ্টা হয়েছিল, কিন্তু যেহেতু ওই একটা জিনিস থাকে না, কি বলে, রাশি পাতলা রাশি ভারী, তো রাশি পাতলা বলে হয়তো মিস্টার চ্যাটার্জিকে এবং ওনার মানে একটু ওই স্ট্রং, মানে আমার উপর মেজাজ দেখানো, এই বিষয়গুলো বাদ দাও, সেটা আলাদা, কিন্তু এমনিতে যে স্ট্রং মনের জোর, যেটা সেই জিনিসটা তো নেই একদমই। তো সেই কারণে চট করে কাবু মানে ওনাকে করা গেছে, যেটা হয়তো এত কিছুর পরও চেষ্টা করেও, অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আমাকে মানে হ্যাঁ, এই খারাপের মধ্যে দিয়ে যেতে 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 আমি হয়তো শারীরিকভাবে মানে বারবার এফেক্টেড হচ্ছি মনের ইয়ে থেকে, কিন্তু তবুও কিন্তু একদম এইভাবে মুচড়িয়ে নিংড়িয়ে ভেঙে দিতে পারেনি, কারণ ওই মনের জোর, আর ওভাবে হবে না, বা আমি চলবই এরকম, যেটা নয় বলে ওনার উপরে হয়েছে। এবং 6টা মাস, যে 6 মাস আমি ভীষণভাবে তখন ভিডিওস এগুলো ওয়াচ করতাম, যে কি বলছে, তো 6 মাসের মধ্যে যদি বার করে বাঁচিয়ে নেওয়া যায়, তাহলে আবার চট করে করা যায় না। এবং যাদের কারোর মারফতে করা হলে সেই প্রভাবটা তার উপরে পড়ে। কারোর মারফতে সবসময়, যার মারফতে করা হচ্ছে তিনি হয়তো কিছুই জানেন না, বিষয় কিছুই জানেন না, কিন্তু মিডিয়াম করে করা হলে তার উপর এফেক্ট পড়ে। তো সেই 6 মাসের ইয়েতে আমি সেই প্রমাণটা পেয়েছি। 6 মাস সেই বার করে আনার পর মিডিয়াম করা হয়েছিল, যাকে তিনি
সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি চলেও যান। তো এই হলো ব্যাপার। মানে ভীষণ আমার ওই জন্য এই জিনিসটা, এই ব্যাপারটা আমার ভীষণ আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারো যে আজকের এই 2024-এ কেউ এসব বিশ্বাস করে? আমিও বিশ্বাস করতাম না, ডেফিনেটলি আমিও বিশ্বাস করতাম না। কিন্তু এই জিনিসগুলো, কিছু কিছু জিনিস এবং এমন প্রমাণ, আমি তো এত ডিটেলসে বললাম না, যেগুলো আগের আমার ব্লগগুলোতে বলা আছে। আমি জাস্ট জানতে চেয়েছো বলে একজন, আমি এইটুকু বললাম। ভগবান যদি থাকেন, আমরা ঈশ্বর বিশ্বাস করি, তো ভগবান যদি থাকেন, অপোজিট শয়তানও থাকবে, তাই না? শয়তানও আছে। তো সেইটাই, এই জিনিসগুলো যারা করায় তাদেরও কিন্তু ক্ষতি হয়, যেটুকু আমি জেনেছি, যারা করায় তাদের কিন্তু ক্ষতি হয় এই জিনিসটা। কিন্তু তারপরেও তারা জেনে শুনেই, হয়তো জেনে বুঝেও করায় তাৎক্ষণিক কোনো লাভের জন্য। তো যাই হোক, আমি শয়তান মুভিটা দেখিনি, আজকে দেখার চেষ্টাও করিনি আর, কারণ আমার মনে হয়েছে আমি দেখতে পারবো না, বিশেষ করে স্পেশালি একা যে দেখছি সেইটা আমি একদমই পারবো না। তো চলো বকবকানি বন্ধ করি, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সবসময় হাসি খুশি থেকো, পজিটিভ থেকো, আর আমার সাথে, আমার পাশে যেমন আছো সেরকমই থেকো। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, তাদের কাছে মানে আমার অনুরোধ, আমার পরিবারে এলে আমার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার আজকের এই আবোল তাবোল কথা যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো। আর আমি যেটা কালকে বলেছিলাম যে এই শয়তান মুভির এন্ডিংটা কি পজিটিভিটি দিয়ে কিনা একটু জানাতে, যারা দেখেছে কমেন্ট করে, তো সেটা এখনও পর্যন্ত কেউ জানায়নি। রেহানা আমাকে ভালো কিছু মুভির কথা বলেছে, সেই মুভিগুলো আমার দেখা, তবুও আবার দেখবো, কারণ হইচই এগুলো আছে। মন ভালো করার যেগুলো থাকবে সেগুলোই দেখতে হবে। তো ঠিক আছে, আজকের মতন তাহলে গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো।